হাই বন্ধুরা, স্বাগত সবাইকে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি হাটে। আজ আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওতে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের সবথেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার বলে আমি মনে করি সেটা হলো এই চ্যাপ্টারটি, অর্থাৎ মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটস আসলে কি? ফান্ডামেন্টাল রাইটস আসলে হচ্ছে সেই অধিকার যেটা ভারতের সমস্ত নাগরিকের প্রাপ্য, সমস্ত নাগরিক যেটা থেকে বঞ্চিত হবে না। অর্থাৎ ভারত বা আমাদের দেশ বা আমাদের রাজ্য যাই বলো না কেন, এদের নাগরিককে অর্থাৎ আমাদেরকে কখনোই এই সমস্ত অধিকারগুলি থেকে আমাদের কিন্তু বঞ্চিত করতে পারবে না। সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং তোমরা প্রায় প্রত্যেক পরীক্ষাতেই যে কোনো তোমরা এক্সামিনেশন দাও না কেন, কম্পিটিটিভ এক্সামিনেশান সমস্ততেই তোমরা প্রায় পরীক্ষাতেই দেখতে পাবে এখান থেকে কোশ্চেন থাকেই থাকে। সুতরাং এটার গুরুত্ব তোমরা বুঝতেই পারছো। তো সেইটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, কিন্তু এটা আমি একটা ভিডিওতে কমপ্লিট করতে পারবো না। এটা অনেকটা ভাস্ট একটা পার্ট, এটা পুঙ্খানুপুঙ্খ আলোচনার দরকার। তো আমি এটাতে অন্তত মিনিমাম 2 বা ম্যাক্সিমাম 3 হয়তো ভিডিও আমার লাগবে এটা করতে, এই ডিসকাশনটা করতে। সুতরাং এটা যেহেতু গুরুত্বপূর্ণ পার্ট, তোমরা ভালো করে এগুলো পড়ো, মৌলিক অধিকারটা। তো চলো শুরু করি। তবে তার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। ভিডিওগুলি যদি খুব ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা এটাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার। এটাতে আমরা দেখছি যে ফান্ডামেন্টাল রাইটস শব্দটি বা কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে। টেকেন ফ্রম বিল অফ রাইটস, বা নেওয়া হয়েছে বিল অফ রাইটস ইউএসএ থেকে। কোত্থেকে নেওয়া হয়েছে? বিল অফ রাইটস ইউএসএ থেকে এই ব্যাপারটা নেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের কনস্টিটিউশনে এটা কোথায় রয়েছে? পার্ট 3-তে এটা রয়েছে। পার্ট 3 বা 3 নম্বর অংশে এটা আমরা পাবো। আর কত থেকে কততম আর্টিকেলের মধ্যে এটা রয়েছে? এটা রয়েছে 12 থেকে 35। খুব ভালো করে মনে রাখো, 12 থেকে 35তম আর্টিকেলের মধ্যে আমরা মৌলিক অধিকারগুলি পাবো। এবার চলে আসি এর ইম্পর্টেন্স নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এর ইম্পর্টেন্সগুলি যদি আমরা দেখি, তাহলে অনেকটা এরকমভাবে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। ম্যাগনা কার্টা কথাটির সঙ্গে তোমরা নিশ্চয়ই পরিচিত, ইতিহাসেও পড়েছো। তো এটাকেও সেই রকম ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয়। গ্যারান্টিড বাই দ্য কনস্টিটিউশন টু অল পারসনস উইদাউট এনি ডিসক্রিমিনেশন, অর্থাৎ কোনো ভেদভাব ছাড়া সবার জন্য এটা প্রদত্ত। এরপরে আমরা দেখছি পলিটিক্যাল ডেমোক্রেসিকে প্রমোট করে। ফান্ডামেন্টাল রাইটস কী করে? পলিটিক্যাল ডেমোক্রেসিকে প্রমোট করে। আচ্ছা, এরপরে আসছি স্বৈরাচারী শাসনতন্ত্রের প্রতিষ্ঠা বাধা দেয়। অর্থাৎ আমাদের বা নাগরিকদের, কোনো দেশের কোনো নাগরিকের যদি তার নিজস্ব কিছু অধিকার থাকে, তাহলে সেই অধিকার যখন তার থাকবে তখন কোনো স্বৈরাচারী শাসনতন্ত্র কিন্তু প্রতিষ্ঠা হতে পারবে না। অর্থাৎ একনায়কতন্ত্র কিন্তু হতে পারবে না। সেখানে একটা ডেমোক্রেসি থাকবে, অর্থাৎ গণতন্ত্র থাকবে, জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকার থাকবে। অর্থাৎ সেখানে কোনো স্বৈরাচারী শাসনতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। এরপরে আসছে জনগণের লিবার্টি এবং ফ্রিডমকে সংরক্ষণ করে বা প্রোটেক্ট করে। জনগণের লিবার্টি অর্থাৎ জনগণের স্বাধীনতা এবং ফ্রিডম একই রকম মানে। তো জনগণের লিবার্টি ও ফ্রিডমকে সংরক্ষণ করছে আমাদের এই ফান্ডামেন্টাল রাইটস। তো এইগুলো মোটামুটি হচ্ছে এর একটা ইম্পর্টেন্স। এরপরে ওকে, আর্টিকেল 12 and 13 এই দুটো আগে জেনে নেব, তারপরে আমাদের অ্যাকচুয়ালি কতগুলো মৌলিক অধিকার আছে সেই সম্বন্ধে আমরা জানব। প্রথমে দেখো আর্টিকেল 12তে কী বলছে, অর্থাৎ আর্টিকেলকে আমরা বাংলায় কী বলি? ধারা। 12 নং ধারা। 12 নং ধারাতে কী বলছে? ডেফিনেশন অফ স্টেট, অর্থাৎ সংজ্ঞা, রাষ্ট্রের সংজ্ঞা। আমরা এখান থেকে জানতে পারছি কি? রাষ্ট্রের সংজ্ঞা। এরপরে আসছি আর্টিকেল 13। আর্টিকেল 13তে কী বলছে? সেই সমস্ত আইন যেগুলি মৌলিক অধিকারকে খর্ব করবে সেগুলি অকার্যকর হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে। 13 নম্বরতে কী বলা হয়েছে না, সেই সমস্ত আইন, অর্থাৎ যদি কোনো এমন কোনো আইন পাস করানো হয়, দেখা যায় যে সেই আইনগুলি পাস করানোর জন্য বা সেই আইনগুলি বলবৎ করার জন্য কোনো নাগরিকের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হচ্ছে, অর্থাৎ খর্ব হচ্ছে, তাহলে কিন্তু সেগুলি ভয়েড বা সেগুলি অকার্যকর হবে। ওকে, তো এই হলো
দুটো, এটা থেকে এই দুটো থেকে অতটা কোশ্চেন্স আসে না, মোটামুটি এগুলো তোমাদের বলার জন্য জাস্ট বলে দিলাম এগুলো। আর এরপর আমরা দেখবো অ্যাকচুয়ালি কতগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আমরা ওই 12 থেকে 35 পর্যন্ত পরপর গুণে ওরকম কিন্তু অতগুলো ফান্ডামেন্টাল রাইটস নয়। ফান্ডামেন্টাল রাইটস অ্যাকচুয়ালি আছে কিন্তু আমাদের ছটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে। সেগুলো কি কি সেগুলো জানবো। আগে এখানে এই ফান্ডামেন্টাল রাইটস আসলে ছিল হচ্ছে 7খানা, তাই জন্য তোমরা এখানে 7খানা দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7খানা, কিন্তু আসলে 6খানা আছে। একখানা ফান্ডামেন্টাল রাইটস আমাদের রিপিলড হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। তো প্রথমটা কি বলছে, রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14 to 18, অর্থাৎ 14 নম্বর ধারা থেকে 18 নম্বর ধারা পর্যন্ত হচ্ছে রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার। এরপর আসছি রাইট টু ফ্রিডম, 2 নম্বর রাইট টু ফ্রিডম, সেটা আছে 19 থেকে 22 পর্যন্ত, 19 থেকে 22 পর্যন্ত। এরপর আসছি 3 নম্বরে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, বঞ্চনার বিরুদ্ধে অধিকার, এটা হচ্ছে 23 থেকে 24 পর্যন্ত। এরপর আসছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মের স্বাধীনতা, এটা আসছে আর্টিকেল 25 থেকে 28। এরপর আসছে আমরা কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, অর্থাৎ সংস্কৃতি এবং শিক্ষা অধিকার, এখানে আসছে আর্টিকেল 29 থেকে 30। আর এরপর এই যে রাইট টু প্রপার্টি তোমরা দেখতে পাচ্ছ আর্টিকেল 31, এটা কিন্তু বাদ দেওয়া হয়েছে, এটা কিন্তু রিপিলড হয়েছে। এরপরে আসছে 7 নম্বর যেটা রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস আর্টিকেল 32, 32 নম্বর ধারাতে। তো এই কটা এখান থেকে আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি কটা ছিল। অরিজিনালি আমাদের 7খানা ফান্ডামেন্টাল রাইটস ছিল, আর এখন আমাদের রয়েছে 6খানা। তো এই যে যেটা বাদ গেছে সেটা কোথা থেকে বাদ গেছে, সেটা আছে হচ্ছে এই এখানে লেখা আছে, দেখো তোমরা, যে দি রাইট টু প্রপার্টি ওয়াজ ডিলিটেড ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস বাই 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। ফান্ডামেন্টাল রাইটস এই রাইট টু প্রপার্টিটা বাদ গেছে হচ্ছে 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তো সেটা কি একদমই আমাদের কনস্টিটিউশন থেকে বাদ চলে গেছে? না, সেটা এখনও আছে। কোথায় আছে? ইট ইজ মেড এ লিগাল রাইট আন্ডার আর্টিকেল 300A ইন পার্ট 12 অফ দ্য কনস্টিটিউশন। তাহলে 12 নম্বর অংশতে 300A ধারায় আমরা এখনও এই আইনটা পাবো। এটা এখন লিগাল রাইট, এটা কিন্তু আর ফান্ডামেন্টাল রাইট নয়। এবার আমরা আর্টিকেল বাই আর্টিকেল পড়ব। ওকে, বা আর্টিকেল বাই আর্টিকেলে যখন আমরা পড়ছি তখন আমরা 14 নম্বর আর্টিকেল থেকে শুরু করব, অর্থাৎ কিনা রাইট টু ইকুয়ালিটি থেকে। রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18, 14 থেকে 18 রাইট টু ইকুয়ালিটি, 14 নম্বর ধারা থেকে 18 নম্বর ধারা। 14 নম্বর ধারায় কী বলছে? বলছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লজ, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, ধনী দরিদ্র উচ্চ নিচ ইত্যাদি সবাই আইনের চোখে সমান, এই কথাটাই বলা হচ্ছে। আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে, অর্থাৎ সে যেই হোক, ধনী হোক দরিদ্র হোক, যেই হোক না কেন, তাকে কিন্তু আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে। ইকুয়ালিটি বিফোর ল, এই কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে? না, এটা রুল অফ ল, এই ব্যাপারটা থেকে নেওয়া হয়েছে। রুল অফ ল এটা অ্যাকচুয়ালি বলেছিলেন হচ্ছে এভি ডাইজি। এভি ডাইজি বলে একজন ব্রিটিশ জুরিস্ট ছিলেন, যিনি এই কনসেপ্টটাকে নিয়ে আসেন, এবং এখান থেকেই ইকুয়ালিটি বিফোর ল ব্যাপারটা আমাদের কনস্টিটিউশনে এসছে। ওকে, এরপর চলে আসছি আমরা আর্টিকেল 15তে, অর্থাৎ 15 নম্বর ধারাতে কি বলছে? বলছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, অর্থাৎ কিনা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে ভেদাভেদ করা নিষিদ্ধ। এটা বলছে 15 নম্বর ধারাতে। 15 নম্বর ধারার আমরা শুধুমাত্র ধারাগুলোই পড়বো না, কিছু কিছু উপধারাও পড়বো, কারণ লেটেস্ট কিছু পরীক্ষা তোমরা দেখতে পাবে, যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে যে কিছু উপধারা দিয়েও কোশ্চেন্স আসছে। তো সেই জন্য আমরা কিছু উপধারাও, ইম্পর্টেন্ট উপধারাও কিন্তু পড়বো, সবগুলো আর্টিকেলের নয়, বিশেষ কিছু আর্টিকেলের আমরা জানবো। সেরকমই 15 নম্বর আর্টিকেলের ক্ষেত্রে 1 আর 2 নম্বর দুটোতে কী বলা আছে? বলা আছে পাবলিক প্লেসে কোনো নাগরিকের সাথে বৈষম্য করা যাবে না। পাবলিক প্লেস বলতে কী বলা আছে? দোকান, বাজার, রেস্টুরেন্ট ইত্যাদি, এইগুলো পাবলিক প্লেস। এইগুলোতে কোনো কিন্তু বৈষম্য করা যাবে না নাগরিকদের, এই জাতি, ধর্ম, বর্ণ, জন্মস্থান ইত্যাদির ভিত্তিতে করা যাবে না। 15(3) নম্বরে কী বলছে? বলছে নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাষ্ট্র করতে পারবে, অর্থাৎ নারী এবং শিশুদের উন্নতির জন্য, তাদের ভালো রাখার জন্য রাষ্ট্র কিছু
ব্যবস্থা নিতে পারবে, স্পেশাল প্রভিশন করতে পারবে। ওকে, 15.4 নম্বর দেখো কী বলছে, বলছে ওবিসি, এসটি এবং এসসিদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারবে রাষ্ট্র। 15.5 কী বলছে, শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বা বেসরকারি যাই হোক না কেন ওবিসি, এসটি, এসসিদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারবে রাষ্ট্র। তো এইগুলো 15 কিছু উপধারা, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, হয়তো পরীক্ষাতে এইগুলো থেকে কোশ্চেন আসতেও পারে, কিছু কিছু পরীক্ষায় কিন্তু দিচ্ছে। ওকে, এবার আমরা চলে আসি 16 নম্বর ধারায়। 16 নম্বর ধারাতে দেখো কী বলছে, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ থাকবে। এরপর বলছে আর্টিকেল 17 বা ধারা 17তে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখছি অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি অ্যান্ড প্রহিবিশন অফ ইটস প্র্যাকটিস, অস্পৃশ্যতা দূর করা বা লোপ করা যাই বলো না কেন, আর এবং এর ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ, অর্থাৎ অস্পৃশ্যতাকে লোপ করতে হবে এই ব্যাপারটা, এবং এর ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। এর ব্যবহার যদি হয় সেটা দণ্ডনীয় অপরাধ, আইনত দণ্ডনীয় অপরাধ। ওকে, এরপর আমরা চলে আসছি 18 নম্বর ধারাতে। 18 নম্বর ধারায় দেখো কী বলছে, অ্যাবলিশন অফ টাইটেলস এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড অ্যাকাডেমিক, অর্থাৎ সামরিক এবং অধ্যয়ন বিষয়ক উপাধি ছাড়া সমস্ত উপাধি লোপ পাবে। সেগুলো কি কি উপাধি, সেগুলো হচ্ছে রাজা বাহাদুর, রায় বাহাদুর, এগুলো যেগুলো আগেকার দিনে প্রচলিত ছিল, যেগুলো ইংরেজরা আর কি দিত এই উপাধিগুলো, সেই উপাধিগুলো কিন্তু লোপ পাবে, সেই উপাধিগুলো আর কিন্তু কেউ ইউজ করতে পারবে না, ওগুলো সম্পূর্ণভাবে লোপ পাবে। কিন্তু অধ্যয়ন বিষয়ক এবং সামরিক, অর্থাৎ ডিফেন্সের যেগুলো তোমরা জানো যে উপাধিগুলো হয়, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, জেনারেল, এরকম এইগুলো কিন্তু থাকবে। আর অধ্যয়ন বিষয়ক তোমরা জানো যে পিএইচডি যারা করেন তাদের ডক্টরেট বসে নামের প্রথমে, তো সেই উপাধিগুলো কিন্তু কিছু সেই উপাধিগুলোর সম্বন্ধে এখানে বলা হয়নি, ওইগুলো কিন্তু থাকবে। এবারে আরও কিছু ব্যাপার আছে, যেখানে যেমন ভারতরত্ন, পদ্মশ্রী ইত্যাদি পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো নিষেধ নেই। এইগুলো যারা পদ্মশ্রী, ভারতরত্ন উপাধি নেন, তো এগুলো উপাধি না, অ্যাকচুয়ালি এগুলো পুরস্কার, এই পুরস্কারগুলো নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু এই পুরস্কার প্রাপকদের নামের আগে এগুলি সাফিক্স বা প্রেফিক্স হিসাবে কিন্তু ব্যবহার করা যাবে না, এই বলা আছে আর্টিকেল 18-এ। এরপর আমরা চলে আসছি আর্টিকেল 19, অর্থাৎ এখান থেকে শুরু হচ্ছে রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার, 19 থেকে 22 পর্যন্ত। তো 19-এ কী বলছে, 19-এ বলছে ইট গ্যারান্টিজ টু অল সিটিজেন্স 6 রাইটস, ইহা 6খানা অধিকার সবাইকে দিচ্ছে, সমস্ত নাগরিককে। সেই 6টি অধিকারের কথা কি না, 6টি অধিকারগুলোকে আমরা কিন্তু উপধারা হিসাবে পড়বো বা ক্লজ সাব ক্লজে ভাগ করে পড়বো, ঠিক এরমভাবে কিন্তু কিছু পরীক্ষায় কোশ্চেন্স আসছে, তোমরা এইভাবে এগুলোকে পড়ো। 19-এর 1-এর এ, 19-এর 1-এর এতে কী বলছে, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে। বাক স্বাধীনতার কথা কোথায় বলা আছে, 19-এর 1-এর এতে। এরপরে আসছি আমরা 19-এর 1-এর বি, সেখানে কি বলছে, রাইট টু অ্যাসেম্বল পিসেবলি অ্যান্ড উইদাউট আর্মস, অর্থাৎ সমবেত হওয়ার অধিকার। কীভাবে সমবেত হওয়ার অধিকার, পিসেবলি শান্তিপূর্ণভাবে, এবং উইদাউট আর্মস কোনো অস্ত্রশস্ত্র না নিয়ে, এটা হলো 19-এর 1-এর বি। এরপরে আমরা আসছি 19-এর 1-এর সি। 19-এর 1-এর সিতে কী বলছে, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়নস অর কোঅপারেটিভ সোসাইটিস, অর্থাৎ সংগঠন বা সমবায় তৈরির অধিকার, সংগঠন বা সমবায় তৈরির অধিকার। এরপর আসছে আমরা 19-এর 1-এর ডি, এতে কী বলছে, রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সর্বত্র স্বাধীনভাবে যাওয়ার অধিকার। আমি ভারতের সর্বত্র ভারতীয় নাগরিক হিসাবে ভ্রমণ করতে পারি, যেতে পারি, সেই অধিকারটা আমাকে দিচ্ছে 19-এর 1-এর ডি। এরপর আসছে 19-এর 1-এর ই, এখানে কি বলছে, রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের যে কোনো অংশে বসবাসের অধিকার। আমি ভারতের যে কোনো অংশে গিয়ে বসবাস করতে পারি। এখানে দুটো কথা আছে দেখো, রিসাইড অ্যান্ড সেটেল। রিসাইড হচ্ছে টেম্পোরারিলি থাকা, আমি গিয়ে কোথাও টেম্পোরারি হিসাবে থাকলাম, সেটা রিসাইড। সেটেল হচ্ছে পার্মানেন্টলি থাকা, অর্থাৎ আমি সেখানে জায়গা কিনে বাড়ি করে থাকলাম, ওখানকার পার্মানেন্ট বাসিন্দা হলাম, সেইটা। তো এই দুটো কথা বলা হচ্ছে কিসে, 19-এর 1-এর ডিতে। এরপর আসছি আমরা 19-এর 1-এর জিতে। এখানে কি বলছে, রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, যে কোনো পেশা ব্যবসা নির্বাহ করার অধিকার, যে কোনো পেশা ব্যবসা নির্বাহ করার অধিকার দেওয়া হচ্ছে আমাদের 19-এর 1-এর জি এর মাধ্যমে।
ওকে, এখানে দেখো স্টার মার্ক দিয়ে একটা কথা লেখা আছে, আগে এই 19 ধারাতে 7টি অধিকারের কথা বলা ছিল, কিন্তু বর্তমানে 6টি আছে। 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে লোপ ঘটানো হয়েছিল, তাই এইটা বাদ গেছে। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এইখানে ইয়ের পরে জি এসছে, অর্থাৎ এফ নেই, তো এফ হলো সেই সম্পত্তির অধিকার যেটাকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আরও কিছু বলার ব্যাপার আছে, যেটা হলো কি এগুলো কিন্তু সবগুলোতে রিজনেবল রেস্ট্রিকশন আছে, অর্থাৎ কিছু শর্ত এখানে কিন্তু আরোপিত আছে, অর্থাৎ সব কিছুই কিন্তু একদম অ্যাবসোলিউট নয়, এখানে কিন্তু কিছু রিজনেবল রেস্ট্রিকশন আছে। যেমন ধরো এখানে যেটা বলেছে, যে দু একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো 19-1 জি, তো 19-1 জিতে দেখো কী বলছে, রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি এনি অকুপেশন ট্রেড অর বিজনেস। তো আমি যে কোনো পেশা ব্যবসা নির্বাহ করতে পারি, এই অধিকার দেওয়া হচ্ছে। কিন্তু এটা যদি অ্যাকচুয়ালি করা হতো সেটা কিন্তু মুশকিল হতো, কারণ কেউ যদি এখন বলে আমি কোনো এক্সপ্লোসিভের বিজনেস করব, অর্থাৎ সে যদি আরডিএক্স বা টিএনটির বিজনেস করতে শুরু করে দেয়, তাহলে তো খুব মুশকিল হবে, সেটা রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর, সেটা করা যাবে না। তো সেই ক্ষেত্রে কিছু রিজনেবল রেস্ট্রিকশন সেরকম সব কিছুতেই দেওয়া আছে, তো এগুলো সব কিছুতেই কিছু শর্ত আরোপিত হয়েছে। ওকে, এরপর আমরা আসছি আর্টিকেল 20-তে, 20 নম্বর আর্টিকেল। 20 নম্বর ধারাতে কী বলছে, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস, অর্থাৎ অপরাধের দণ্ডাদেশের ক্ষেত্রে সুরক্ষা। সেটা কীরকম, এখানে কিন্তু 3খানা আমাকে উপধারা বা ক্লজ কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট, এগুলো থেকে কিন্তু কোশ্চেন প্রায়ই আসে। এগুলো হচ্ছে কি, নো এক্সপোস্ট ফ্যাক্টো, এই কথাটা খুব ভালো করে মনে রাখো, নো এক্সপোস্ট ফ্যাক্টো। এক্সপোস্ট ফ্যাক্টো এটা ব্যাপারটা কি বলছে, কোনো ব্যক্তিকে সে যে সময় অপরাধ করেছে সেই অনুযায়ী শাস্তি দিতে হবে, এবং যতটা শাস্তি বিধিবদ্ধ আছে তার বেশি দেওয়া যাবে না, এটা হচ্ছে নো এক্সপোস্ট ফ্যাক্টর ম্যাটার। এরপরে আসছি আমরা 20-2-তে। 20-2-তে দেখো কী বলছে, নো ডাবল জিওপার্ডি, নো ডাবল জিওপার্ডি। এটার মানে কি, একই অপরাধের জন্য আমি একজনকে দুবার শাস্তি দিতে পারবো না। এরপর আসছে আমরা 20-3 নম্বরে। 3 নম্বরে দেখো কী বলছে, বলছে নো সেলফ ইনক্রিমিনেশন, নো সেলফ ইনক্রিমিনেশন। এর মানে কি, কাউকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, কাউকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, এটাই বলেছে 20-3-এ, নো সেলফ ইনক্রিমিনেশন। এরপর আসছে আমরা আর্টিকেল 21 নম্বর দেখো কী বলছে, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটার মানে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এরপরে আসছে আমরা আর্টিকেল 21-A-তে। আর্টিকেল 21-A-তে দেখো কী বলছে, রাইট টু এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ শিক্ষার অধিকার। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। ওকে, তো এই ব্যাপারটা কীভাবে এসেছিল আমাদের কনস্টিটিউশনে, 21-এর এটাকে পরে যোগ করা হয়েছিল, 21-এর আগে থেকে ছিল না, 21-এর পরে যোগ করা হয়েছে। কবে যোগ করা হয়েছে, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে। এর আগে কি এই কথাটা তাহলে সংবিধানে ছিল না? না, এর আগেও ছিল এবং এখনও আছে। কথাটি আমরা আরও এক জায়গায় পাবো, সেটা হচ্ছে 45 নম্বর আর্টিকেল পার্ট 4-এ, অর্থাৎ রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে আমরা এটা পাবো। 4 নম্বর পার্টের 45 নম্বর আর্টিকেল আমরা এটা পাবো। ওকে, এরপর আসছি আমরা 22 নম্বর আর্টিকেল। 22 নম্বর আর্টিকেল কী বলছে, প্রোটেকশান এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, অর্থাৎ গ্রেফতারি এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা। সেটাতে আমরা কি দেখছি, গ্রেফতারির কারণ বা উদ্দেশ্য জানাতে হবে, সেই ব্যক্তিকে উকিলের সাথে পরামর্শের অধিকার দিতে হবে, গ্রেপ্তারির পর নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে 24 ঘন্টার মধ্যে উপস্থিত করতে হবে। অর্থাৎ যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে তার কিছু সুরক্ষার বিষয় এখানে লেখা আছে। সেটা হচ্ছে কীরকম না, গ্রেপ্তারি কারণ বা উদ্দেশ্য জানাতে হবে, সেই ব্যক্তিকে উকিলের সাথে অর্থাৎ লিগ্যাল প্র্যাকটিশনারের সাথে যোগাযোগ করতে দিতে হবে, আর গ্রেপ্তারির পর নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে 24 ঘন্টার মধ্যে উপস্থিত করতে হবে, এক্সক্লুডিং দ্য জার্নি টাইম, যাতায়াতের সময় বাদ দিয়ে। ওকে, তো এইটা যেটা এই যে কারণ ব্যাপারগুলো লেখা আছে, এই সুবিধাগুলো কিন্তু শুধুমাত্র পানিটিভ ডিটেনশনের ক্ষেত্রেই পাওয়া যাবে। দুরকম ডিটেনশন হয়, পানিটিভ অ্যান্ড প্রিভেন্টিভ, অর্থাৎ কিনা প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে এই সুবিধাগুলি পাওয়া যাবে না এবং শুধুমাত্র পানিটিভ ডিটেনশনের ক্ষেত্রে এগুলি পাওয়া যাবে, এটা বলা আছে আর্টিকেল 22-তে। প্রিভেন্টিভ ডিটেনশন আর পানিটিভ ডিটেনশন, এই দুটোর মধ্যে হচ্ছে পানিটিভ ডিটেনশনটা ব্যাপারটা কি, পানিটিভ হচ্ছে সেই ডিটেনশন যেখানে কোনো একজন ব্যক্তি কোনো দোষ করলো বা সে কোনো অপরাধ করলো, যার ফলে তাকে শাস্তি দেওয়ার জন্য যে ডিটেনশনটা বা যে আটক করাটা, সেটা হচ্ছে কি
না পানিটিভ ডিটেনশন অর্থাৎ শাস্তিমূলক, তাকে শাস্তি দেওয়ার জন্য যে ডিটেনশন বা আটক। আর প্রিভেন্টিভ হচ্ছে কি, প্রিভেন্টিভ মানে হচ্ছে ঠিক মোটামুটি এটা একটা উল্টো জিনিস। যেমন হচ্ছে ধরো কোনো একটা ব্যক্তি কোনো অপরাধ করতে চলেছে, সেইটার জন্য তাকে আগে থেকে আটক করে নেওয়া, এই ব্যাপারটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। তো প্রিভেন্টিভ ডিটেনশনটা হলো এইরকমই যে একটা সন্দেহ বসে যে হয়তো কোনো একটা অপরাধ করতে পারে, সেটা ভেবে আগে থেকে তাকে আটকে দেওয়া। তো এই প্রিভেন্টিভ আর পানিটিভ ডিটেনশন এই দুটো এখানে কথা বলা হচ্ছে। প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে ধরো প্রিভেন্টিভ ডিটেনশনে কাউকে 3 মাসের বেশি আটক রাখা যাবে না। আচ্ছা, তো যাকে প্রিভেন্টিভ ডিটেনশনে নেওয়া হবে তাকে তার কারণটা জানানো যেতে পারে যে কেন তাকে ডিটেনশনে রাখা হচ্ছে, কিন্তু সেটা যদি কোনো জনস্বার্থ বিরোধী কোনো কারণ হয় তাহলে সেটা কিন্তু সবাইকে অর্থাৎ পাবলিককে সেটা নাও জানানো হতে পারে। আর প্রিভেন্টিভ ডিটেনশন যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের দেশে অর্থাৎ পুরো পৃথিবীতে বলতে পারো, পুরো পৃথিবীতে কোনো যদি কোনো ডেমোক্রেটিক দেশে থেকে থাকে অর্থাৎ গণতান্ত্রিক কোনো দেশে, সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের দেশেই আছে। আর পৃথিবীতে কোনো গণতান্ত্রিক দেশে নেই। একমাত্র তোমার ব্রিটেনে ছিল, সেটা হচ্ছে শুধুমাত্র তোমার বিশ্বযুদ্ধকালীন সময় অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় ওদের ওখানে এইরকম একটা আইন লাগু ছিল। আর আমাদের দেশে কিন্তু শুধুমাত্র এটা এই নয় যে আমাদের স্বাধীনতার পরে এটা আমাদের দেশে লাগু হয়েছে, প্রিভেন্টিভ ডিটেনশন ব্রিটিশ রুলের সময়ও ছিল, তখন এটা অন্য নাম ছিল, যেমন বেঙ্গল স্টেট প্রিজনার্স রেগুলেশন অফ 1818, 1818 সালের বেঙ্গল স্টেট প্রিজনার্স রেগুলেশন। আর তারপর আর একটা হয়েছিল ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1939, 1939 সালে। তো এই দুটো প্রিভেনশন অ্যাক্টের মতনই ওরা ওইগুলো ছিল। আর স্বাধীনতার পরে যেগুলো হয়েছে ধরো সেগুলো অনেকগুলোই আছে, যেমন ধরো প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট 1950, সেটা শেষ হয়ে যায় 1969-এ। তারপরে মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট মিসা 1971 সালে হয়, সেটা রিপিলড হয় 1978-এ। তারপরে কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস অ্যাক্ট কফে পোসা হচ্ছে 1974-এ হয়। তারপরে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট নাসা 1980-তে হয়। তারপর প্রিভেনশন অফ ব্ল্যাক মার্কেটিং অ্যান্ড মেনটেন্যান্স অফ সাপ্লাইজ অফ এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট পিবিএম এসিসিএ 1980 সালে হয়। তারপর টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট টাডা 1985-তে হয়, 1995-এ রিপিলড হয়ে যায়। তারপর প্রিভেনশন অফ ইলিসিট ট্রাফিক ইন নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট পিআইটিএনডিপিএসএ 1988-তে। তারপরে যেটা হয় প্রিভেন্টিভ অফ টেরোরিজম অ্যাক্ট পুটা 2002-এ, এটা 2004-এ রিপিলড হয়ে যায়। তো এই কটা এখানে রয়েছে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে। ওকে, তো আমাদের আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ডিসকাশন, আমাদের আলোচনা আজকে এই 22 নম্বর ধারা পর্যন্তই, এই আর্টিকেল পর্যন্তই হবে। এরপরের থেকে আমি নেক্সট আর্টিকেল থেকে অর্থাৎ 23 নম্বর ধারা থেকে আমরা পরের ভিডিওতে আবার আলোচনা করব। তোমরা এগুলো সব ভালো করে পড়তে থাকো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এর সম্বন্ধে পিডিএফ আমরা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেগুলি নিয়ে নিও এবং তোমরা খুব ভালো করে পড়তে থাকো। জয় হিন্দ।